হঠাৎ করে আমরা সবাই মিলে পুরুলিয়া গিয়ে দিদি আর সানাকে একদম ভীষণভাবে চমকে দিলাম। বড়দি যদিও হালকা পাতলা জানতো যে আমরা যাব, কিন্তু সানা তো আর এত বোঝে না। তাই ঘুম থেকে ওঠে যখন ওর মিমিদেরকে দেখে তো ভীষণ ভীষণ আনন্দ পায়। সেই আনন্দ মানে পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। আর বড়দি জানতো যে আমি আর বোন যাচ্ছি, কিন্তু আমার যে মেজদি যাবে সেটা কোনোদিন ভাবতে পারেনি। তো সেই সবেরই আজকে পুরো ব্লগে থাকছে, তো স্কিপ না করে পুরো ব্লগ দেখতে থাকো। আশা করছি ভীষণ ভীষণ মজা পাবে। তো চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমি একদম ভালো নেই, মানে কি বলবো, এখন আমি ভয়েস দিচ্ছি, আমি এই মুহূর্ত কিন্তু একদমই ভালো নেই। কিন্তু কি করব, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তোমার সাথে যদি ব্লগ না শেয়ার করি তোমরাও রাগ করবে, তোমরাও আশা করে বসে আছো। আর অনেকটা লেটও হয়ে যাবে যদি ভিডিওগুলো না পোস্ট করি। তো সেই কারণে যতই শরীর খারাপ থাকুক না কেন আমি ভয়েস দিতে বসলাম। ভীষণ টায়ার্ড, বিশ্বাস করো, ভীষণ মানে এত শরীরে গা হাত পায়ে ব্যথা, এত ঠান্ডা লেগেছে, সব কিছু একদম, তার উপর পিরিয়ডস হয়েছে, মানে কি বলবো, একদম জ্বালা যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। কিন্তু কিছু তো করার নেই, ব্লগ তো আমাকে এডিট করে পোস্ট করতেই হবে তোমাদের জন্য। তো যাই হোক, দেখো আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর এদিকে মা ডোডোর কপালে এসে নাকদোনা পাতা না কি হয় না, ওইটা দিয়ে দিচ্ছে নজর যাতে, তারপরে আরও হাওয়া বাতাস যাতে না লাগে সেসব। সবাইকে প্রণাম করে নিচ্ছি, কারণ এখন প্রায় এক সপ্তাহের মতন ওখানেই থাকবো, আসবো না। তো মা একা হয়ে যাচ্ছে, বাবাও একা, ভাই যাচ্ছে না শুধু, কথা বলতেই পারছি না। তো যাই হোক, এদিকে আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, আর আমাদের ট্রেন হচ্ছে 9:30টার দিকে। তো রূপসী বাংলা ধরবো। তো এখন ওই 8টা 8:30 বাজে। এদিকে সবাই একটু টাটা করতেছে, বৌদি দাদা জেঠিমা সবাই এসেছিলো একটু দেখা করতে। সবাই তো ভেবেছিল মেজদি চলে যাচ্ছে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো, তোমরা তো হয়তো সবাই অবাক হয়ে যাচ্ছে যে মেজদি কোথায় যাচ্ছে। এখনো 1 মাস হয়নি মেজদি যাচ্ছে, মানে এতটা জার্নি করে। যেরকম তোমাদের মতন আমরাও অবাক হয়ে গেছিলাম যখন ও বলছে আমি যাব। বিশ্বাস করো। এদিকে দেখো, আমরা কিন্তু পুরোটা বেরিয়ে গেছি, এখন কিন্তু আমরা জয়পুরও চলে এসেছি। তো যেতে যেতে তোমার সাথে ঘটনাটা শেয়ার করি। তো প্রথম বড়দি অনেকদিন থেকেই বলছিল যে আয় আয় আয়, কারণটা কি বলতো, ওই যে দাদা কুম্ভ স্নান করতে যাবে, তো সেইখানেতে গেলে তো মিনিমাম 3-4 দিন লাগবে। তো বড়দি তো ওখানে একা থাকতে পারবে না, সব কিছুই থাকতে পারবে, কিন্তু রাত্রেবেলাটা একটু ভয় ভয় পায় আর কি, স্বাভাবিক ব্যাপার, মানে একটু ভূতের ভয় আছে আমাদের সবার, তো বড়দিরও তাই। তো সেই কারণেই বলছে যে একটু আয় না থাকবি, না হলে আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে, দাদার কলিগের মেয়েদেরকে থাকতে হবে। তো সেটাই ঠিক করেছিল। তারপরে আমরা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, দাদার সাথে কথা হয়েছিল যে তুমি কলিগের মেয়েদের কি বলবে বড়দিকে, কিন্তু আমরাই যাব, বড়দিকে বলার দরকার নেই, এরকমই কথা হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার ছোটো মাইমাকে গাড়ি ঠিক করতে বলেছিলাম বলে ছোটো মাইমা আমার হুট করে বড়দিকে ফোন করে বলে দিয়েছে ওরা তো কাল যাচ্ছে। ব্যাস, বড়দি তো একদম হয়ে গেছে। কিন্তু মেজদি যাচ্ছে বলে সেইটা জানতো না কেউই, কারণ মেজদি হুট করেই ঠিক হয়ে গেছে। মেজদি যাবার আগের দিনে রাত্রেবেলাতে ঠিক হয়েছে যে মেজদি যাবে। কারণ কি বলতো, আমরা সবাই যাচ্ছি, ও তো কেমন উড়নচণ্ডী ডানপিটে মেয়ে, তোমরা সবাই জানো, ও তো এক জায়গায় স্থির থাকতে পারে না। এবার আমরা যাব, মজা করব, ও কিছুতেই এটা মেনে নিতে পারছে না, বলছে না আমিও যাব, আমিও মজা করব, আমি এখানে বসে একা থাকতে মোটেই পারবো না, তোর ওখানে যে মজা করবে আর আমি এখানে বসে থাকবো, একদমই চলবে না। কিন্তু আমার মা বাবা তো ভীষণ মুখ করছিল, ভীষণ বকাবকি করছিল, একদমই পারমিশন দেয়নি, কেউই পারমিশন দেয়নি, কিন্তু ও যাবেই, যা করে একটু রাজি করিয়েছে দাদাকে, মানে জামাইবাবুকে আর কি। তারপরে আমার মাকেও বলেছে, মা বলেছে আমি কিছু জানি না, কিছু হয়ে গেলে কিন্তু আমি কিন্তু দায় নেবো না, হ্যাঁ করে মানে বলেছে না কিছু হবে না, কিচ্ছু হবে না, নিয়ে ও নিজের রিস্ক নিয়ে ও কিন্তু বেরিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ও কেউই জানতো না যখন যাচ্ছে, ওর শ্বশুরবাড়ির লোক বা কেউই, মানে বড়দিদি আরে কেউই জানতো না, ওরা জানলেও ভীষণ বকাবকি করতো, তো কেউ জানতো না। তো যাওয়ার পর তারপরে আস্তে আস্তে হয়তো অনেকে জানবে, বা এখনও এই ভিডিও দেখে হয়তো অনেকে জানবে, কেউই জানতো না, বিশ্বাস করো, একদম সত্যি কথা। তোমরা বলবে তো ওর উচিত হয়েছে কি উচিত হয়নি, এটা করা একদমই কিন্তু ওর উচিত হয়নি, ওকে একটু ভেবে দেখা দরকার ছিল।
কারণ ও আর সেই সিচুয়েশনে নেই, কারণ ও এখন মা হয়ে গেছে। তারপর ও নিজের দিকটাও ভাবতে হবে, এখন আর সেই মজাটা করবো বললে কিন্তু হবে না, কারণ এখন একটা বাচ্চা শিশু, তাকে সবসময় দেখতে হবে, খাওয়াতে হবে, তার কাছেই বসে থাকতে হবে। সে কখনোই আমাদের সাথে মজা করতে কিন্তু আর হই হুল্লোড় করতে পারবে না। বাট ওকে সেটা বোঝানো যায়নি, না গেলে সেটা ও বুঝতে পারবে না। তো সেই জন্যে আমরা আর কিছু বললাম না, যে চল ঠিক আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা অনেকটা লেট করেছিল, 10টা 10-এ না 5-এ আমাদের ট্রেন এসেছিলো রূপসী বাংলা। এদিকে কিন্তু আমরা ঝালমুড়ি, তারপরে কফি একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে বিধ্বস্ত হয়ে গেছি আমরা সবাই। দিদি ওকে কোলে, ডোডোকে কোলে নিয়ে বসছিলো, আমরাও মাঝে মাঝে কোলে নিচ্ছিলাম, যখন যেটা সুবিধা হচ্ছিলো সেটাই করছিলাম আর কি। আর বড়দি তো একদমই জানতো না যে মেজদি যাচ্ছে বলে, বড়দি তো আমাদেরকে বারবার ফোন করছিল। আমাদেরও যাওয়ার বলছিলাম যে আমরাও যাচ্ছি না রে, কিন্তু কিছু করার নেই, ছোটো মাইমা বলে দিয়েছে এদিকে। আর তারপরে দাদাও জানিয়ে দিয়েছে, আর দাদা জানতো না, ছোটো মাইমা যেহেতু বলে দিয়েছে সেজন্য রান্না বান্না করতে হবে, সেজন্য আমরা বলে দিয়েছিলাম যে আমরা যাচ্ছি, কিন্তু মেজদি যাচ্ছে না। কে বললো মেজদি যাচ্ছে, এরকম করেই বলছিলাম, মেজদি আবার যায় নাকি, তো পাগল, এরকম করে বলছিলাম। তো বড়দিও বিশ্বাস করে নিয়েছিল। আর দেখো, এই তোমাদেরকে যেটা দেখালাম না, এই ব্যাটালিয়নটাতে হচ্ছে সুমিতদা থাকে, মানে মেজো জামাইবাবু আমার। তো ওরও পুরুলিয়াতেই পোস্টিং আছে। তো কাছাকাছি একদম, যেই স্টপেজে আমরা নামি দিদির বাড়ির, তার আগের স্টপেজটাতেই পুরুলিয়াতে মানে দাদা থাকে, মেজো জামাইবাবু থাকে আর কি, সুমিত। তো যাই হোক, আমরা কিন্তু আর একটুখানি জাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি। এরপরে লিফটগুলো দেখলাম যে লিফটগুলো চালু আছে নাকি, তারপর দেখলাম যে না, লিফটে চালু নেই, তার মানে একটু কষ্ট তো আছেই, এবার সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। এগুলোই হচ্ছে মেজদির কষ্ট, কারণ ওর এই কাঁচা সেলাই, বুঝতেই পারছো। কিন্তু ওর সেলাইটা না খুবই ভালো, একদম প্রথম থেকেই কোনো কিছু নেই, কোনো মানে কিচ্ছু নেই, একদম খুব সুন্দরভাবে সেলাই করেছিল। যাই হোক, তো তাও এগুলো ওর ক্ষতি, ভবিষ্যতে খুব ক্ষতি হয়তো হবে, জানি না কি আছে। যাই হোক, ঠাকুর যেন কিছু না করে। আর এদিকে আমি বললাম ডোডোকে আমাকে দে, আর তুই আস্তে আস্তে করে ওপরে ওঠ। তো চলো, সেই জন্য আমি আর সেরকমভাবে অতটা ভিডিও করিনি। তো ওই প্রথমে উঠছিল, আমি বললাম যে না আমাকে দে, তারপরে আমি কোলে করে নিয়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তারপরে এসে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। এরপরে টোটোওয়ালা অনেক টাকা নিবে বলছিল, কিন্তু আর অন্য লোকও পাচ্ছিল না, আর আমরাই অনেকটা ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু 1-2 জনের জন্য আবার ওয়েট করছিল। ঠিক আছে, 1-2জনকে নাও, তো সেই জন্য একটু ওয়েট হচ্ছিল। তারপরে আমরা কিন্তু মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে দিদির ফ্ল্যাটে পৌঁছে যাব। এই যে চলে এসেছি দিদির ফ্ল্যাটে, কি যে আনন্দ লাগছিল, কতদিন পর এলাম। মানে তখন মেজদি 4 মাস তখন ছিলাম, ও সাহস দেখো, 4 মাসেও কিন্তু জার্নি করে এখানকে এসছে, বেড়াতেও গেছিলো ডুয়ার্স, তারপরে আবার বড়দির কাছে এসেছিল, তারপরে এখন আবার 1 মাস হতে না হতেই, 1 মাস তখনও কমপ্লিট হয়নি, 2 দিন বাকি ছিল মনে হয়, তার এখানকে এসছে। ভাবো একবার, মানে ওই বলি এটা সম্ভব, ও বলি ওই মনের জোরটা আছে, ও স্ট্রং এতটাই যে এগুলো ওর পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে ভাবা সম্ভব নয়। আমরা তো ভাবলেই উল্টে যায়, আর ও এসব মানে কি বলবো। যাই হোক, এরকম স্ট্রং গার্ল হওয়াই ভালো। এদিকে তো আমরা চলে এসেছি, এখন মেসি তো মানে আসছে বলে বড়দি জানে না, সেজন্য আমরা একটা প্ল্যান করছিলাম যে তুই কিন্তু সঙ্গে সঙ্গে, আমি দেখবো লিফটে বেরিয়ে যে দিদি দরজা খুলে দাঁড়িয়ে আছে নাকি, যদি দাঁড়িয়ে না থাকে তাহলে তুই কিন্তু ছাদের সিঁড়িতে ওখানটা করে লুকিয়ে থাকবি, আমরা ফার্স্টে ঢুকে যাব, দেন দরজা ফরজা বন্ধ করে দেবো, তারপরে তুই আবার কলিং বেল বাজাবি, দেন তুই ঢুকবি, যাতে একদমই না বুঝতে পারে। তো বললো ঠিক আছে। তো আমি দেখে নিলাম যেখানে কেউ দাঁড়িয়ে আছে নাকি, তো দেখলাম যে না, দিদি দাঁড়িয়ে নেই। তো সেই কারণে আমি ওকে বললাম তুই এই সিটটার এখানটা তাড়াতাড়ি চলে, এখানটায় করে দাঁড়িয়ে পড়। তো কিন্তু ঝটাপট দাঁড়িয়ে পড়লো, আর সব কিছু ওর ওখানে বোন তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে, এই খাঁচি টাচি যেসবগুলো এনেছিলাম আর কি বাচ্চার জন্য, যেগুলো বুঝতে পারবে সেইগুলো। তো চলো, আমি আর বোন যে এখন কলিং বেলটা বাজাবো। আর সানা ঘুমাচ্ছিল, তো সেই কারণে বড়দি সানাকে তুলছিল যাতে প্রথমেই আমাদেরকে দেখে, তো সেই জন্য একটুখানি লেট হচ্ছিল যে কি, আমি সেজন্য বুঝলাম যে কী করছিস, কে জানে, এখন হয়তো সানা কি তুলছে এটাই ভাবছিলাম, ফোন করেছিল আর কি যে সানা এখন ঘুমাচ্ছে, তাই বললাম সানাকে তুলে দে, যা আমাদেরকে দেখলে তো অনেকটাই খুশি হবে তাহলে। তো সেজন্যই লেট হচ্ছিল, তাই আমি বললাম যে আবার কলিং বেলটা বাজা। তো তারপরে উনি তো দেখে তো অবাক, মানে ভীষণ খুশি হয়েছে, বড়দি যদিও জানতো, কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর সানার মুখ কি হাসিটা একবার শুধু দেখো, আর সানা তো দেখি আমার কাছে একদম ছুটতে চলে আসবে, কারো কাছে যাবে না,
সে আর এক কাণ্ড, সে পরের ব্লগে শেয়ার করব। ও মানে মাকে ভুলে গেছিলো আমাকে পেয়ে, এরকম ব্যাপার। আর সানাকে এত রোগা লাগছিল, ওর বড্ড ঠান্ডা লেগেছিল, মানে ওর যে কী ঠান্ডা লেগেছিল ওকে না দেখলে বুঝতেই পারতাম না, বাপরে বাপ। তো যাই হোক, ও তো ভীষণ খুশি আর আমরাও ভীষণ ভীষণ হ্যাপি সানাকে পেয়ে। আর অনেক দিন পর পুরুলিয়ায় এসে বোনকে সাথে নিয়ে এসেছে, আর আমার বোন তো এত ভালো, কি বলবো, সেসব পরের ব্লগই শেয়ার করব। আজকের ব্লগটা তো বেশি আর করছি না। আর কতদিন পর যে এই পুরুলিয়া শহরটাকে দেখছি বারান্দায় দাঁড়িয়ে, ওই যে অযোধ্যা পাহাড়, ওখানে ওখানে দুর্গা মন্দির, তো ভীষণ ভালো লাগছিল অনেক দিন পর এসে। তো এই দেখো আমরা তো দেখছিলাম, এদিকে আবার একবার কলিং বেল বাজছে, তো বর্দি বললো এখন আবার কে লোকে জানে। আর বোনের অ্যাক্টিংটা দেখো, যেন কিচ্ছু জানে না। তো মেজ দিকে দেখে তো বর্দি পুরো মানে অবাক। ক্যামেরাটা আমি আবার অন করতে সেই সময় ভুলে গেছিলাম, মানে কি বলবো, গন্ডগোলে শেষ নেই। তো সানা তো ভাইকে দেখে এত খুশি হয়েছে যে কি বলবে, মুচকি মুচকি হাসি দেখলে ওদের, কি যে খুশি, ওদের এই খুশিগুলোর জন্যই এত কিছু হামি দেওয়া, খুশি হওয়া। মানে সানা তো সবসময় একা থাকে না ওখানে, তো আমাদেরকে দেখেও ভীষণ ভীষণ হ্যাপি হয়েছে। তো এই ব্লগটা আমি, এই পার্টটা আমি এখানেই শেষ করলাম। পরের পার্টটা আবার পরের ব্লগে রাখবো, কারণ আমার এই মুহূর্তে আমার গলাতে ভীষণ লাগছে, আমি আর পারছি না গো, বিশ্বাস করো। তো আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পেজে নতুন হলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। বাই।